আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে আমাকে শুনতে পাচ্ছ। আজকে এসএসসি মডিফায়ার্স এর ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসটি আমাদের পেইড ব্যাচের প্রথম ক্লাস। তো ক্লাসটি সকলের জন্য উন্মুক্ত থাকবে এবং প্রতিদিন রাত 10টার সময় একটা করে ক্লাস হবে। সেই ক্লাসগুলো সকলেই দেখতে পারবে, মানে সবার জন্য ক্লাস, ফ্রি ক্লাস থাকবে। তো আজকে মডিফায়ার সম্পর্কে আমাদের ক্লাস হচ্ছে, আগামীকাল হয়তোবা কোনো একটা নতুন টপিক সম্পর্কে ক্লাস হবে। ধীরে ধীরে এভাবে প্রতিদিনই কোনো একটা নতুন টপিক তোমাদেরকে আমি শেখাবো। তো তোমরা যারা আমার সাথে যুক্ত আছো, প্রতিদিন রাত 10টার সময় আমার সাথে যুক্ত হয়ে যাবা। আশা করছি যে আমি তোমাদেরকে সেরা সার্ভিসটা দিতে পারবো এবং সেটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো যারা আছো তারা একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করবা এবং বন্ধুদেরকে জানিয়ে দিবা আমাদের ক্লাসের কথা। যারা আছো তারা একটু কষ্ট করে আমাদের ক্লাসটা শেয়ার করবা এবং বন্ধুদেরকে মেনশন করবা। আর সবাই শুনতে পাচ্ছ কিনা এটা আমাকে ক্লিয়ার করো। মাঝে মধ্যে হয় যে নেটওয়ার্ক সমস্যার কারণে অনেক লম্বা একটা ক্লাস নিয়েছি, বাট স্টুডেন্ট কিছুই শুনতে পায়নি। এরকমটা যেন না হয়, বাট তোমরা একটু আমাকে জানাও যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে শিক্ষার্থীরা, আমাকে একটু বলো যে তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, তারপরে আমি ক্লাসের বিস্তারিত আলোচনায় যাব। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু দ্রুত জানাবা। আমরা ক্লাসটা ভেরি সুন শুরু করব, কারণ আমাদের 2-4 মিনিট চলে গেছে, কারণ আমারও নিজের একটা ডিপার্টমেন্টের ক্লাস ছিল। সেই ক্লাসটা করতে আর কি কয়েক মিনিট সময় একটু চলে গিয়েছে। ঠিক আছে, বাট তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা জানাও। আর যারা আছো বন্ধুদেরকে একটু মেনশন করো। ঠিক আছে, বন্ধুদের মেনশন করবা। আর আহ, তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা আমাকে এটা একটু জানাবা। এই দুইটা কাজই আপাতত তোমরা করবা, ওকে? তো আমাদের সাথে এখন 16 জন যুক্ত হয়েছে, হ্যাঁ ভালো। তোমরা একটু বন্ধুদেরকে জানাও আমাদের ক্লাসের বিষয়। এছাড়াও কি করবা তোমরা বলো তো? যে ক্লাসটা শেয়ার করে দিবা। ঠিক আছে, ক্লাসটা শেয়ার করে দিবা সকলের সাথে, তাহলে ভালো হবে। আমরা একটু পরেই ক্লাসে যাব, জাস্ট একটু আমাদের সময় নিচ্ছি, কারণ আমাদের এই ক্লাসটা শিক্ষার্থীদের সাথে শেয়ার করে দিতে হবে, আমাদের যে ব্যাচের স্টুডেন্ট যারা আছে। ঠিক আছে, তো দেখো আমরা শুরু করব। একটু জাস্ট, এখন আমাদের সাথে 22 জন যুক্ত আছে। আর একটা কথা বলি যে ক্লাস কিন্তু আমাদের প্রতিদিন হবে। ঠিক আছে, ক্লাস প্রতিদিন রাত 10টার সময় হবে। দ্যাটস ওয়াই সবাই ক্লাস করবা। ঠিক আছে, ক্লাস মিস দেওয়ার কোনো সুযোগ নাই। 29 জন আছে আমাদের সাথে, ভেরি গুড। 29 জন আমাদের সাথে আছে। আমি তোমাদেরকে পড়িয়েই মজা পাই। ঠিক আছে, আমার তোমাদেরকে পড়াতেই ভালো লাগে অন্যান্যদের থেকে। তোমার এই যে শিক্ষার্থীরা, গ্রাম অঞ্চলের শিক্ষার্থীরা 200-400 টাকায় পড়াই, এরাই আমার কাছে সব সময় ভালো। ঠিক আছে, সত্যিকার অর্থেই গ্রাম অঞ্চলের শিক্ষার্থীরা আমার কাছে সব থেকে ভালো। ওকে, যাই হোক, আমরা এখন ক্লাস শুরু করব। আমাদের প্রায় সকল কার্যক্রম শেষ, শেয়ার করাও শেষ, সবগুলো জায়গায় এখন দেখা যাচ্ছে ক্লাসটা। এখন চলো আমরা এসএসসি মডিফায়ার্স এ যাই। 1 নাম্বার বিষয়, আচ্ছা, যে কোনো সমস্যার জন্য আমার ফোন নাম্বারে তোমরা ফোন দিবা, হোয়াটসঅ্যাপ অথবা ফোনে কল দিতে পারো। আমার এটা হচ্ছে নাম্বার, একটাই মাত্র নাম্বার। তো 1 নাম্বার রুলস 1 দেখো। রুলস 1 এ মডিফায়ার্স এর কি বলা আছে একটু খেয়াল করো। যে রুলস 1, প্রশ্নে যদি প্রি মডিফাই দা নাউন থাকে, শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। 1 নম্বর রুলসটা খেয়াল করবা, প্রশ্নে কি থাকে, যদি প্রি মডিফাই দা নাউন, শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। সবাই খাতায় লিখবা এবং বুঝলে ওকে লিখবা, না বুঝলে নো লিখবা। ঠিক আছে, আমার সাথে এখন 37 জন আছে। তো তোমরা যদি শিক্ষার্থীরা সবাই তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করো, তাহলে আমাদের কিন্তু গ্রুপে পার্টিসিপেন্টটা বেড়ে যায়। ঠিক আছে, বন্ধুদের সাথে ক্লাসটা যদি শেয়ার করো, তাহলে আমাদের গ্রুপের পার্টিসিপেন্টটা বেড়ে যায়। এর বাইরে একটু তোমরা 43 জন আছো, তোমরা ক্লাসটা একটু বন্ধুদের সাথে শেয়ার করবা কাইন্ডলি, তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার। ঠিক আছে, তাহলে 1 নম্বর নিয়মটা লিখো যে প্রশ্নে যদি প্রিমোডিফাই দা নাউন থাকলে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। দেখো এইখানে 1 নম্বরে লক্ষ্য করো, বলেছে কি বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি। খেয়াল করো, বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি। তো এই কান্ট্রি নিচে আছে, বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি। প্রশ্ন বলেছে প্রিমোডিফাই দা নাউন, মানে উত্তরে হবে কি অ্যাডজেক্টিভ, রাইট? তো এই অ্যাডজেক্টিভটা আমরা কিভাবে বসাবো, কিভাবে খুঁজবো, কিভাবে পাবো? দেখো, মনে রাখবা এই যে শূন্যস্থান আছে, ঠিক শূন্যস্থানে পরে একটা নাউন আছে, রাইট? এই যে দেখো, কান্ট্রি একটা নাউন, ওকে? এই যে নাউন যে আছে, এই নাউনটাকে প্রশ্ন করব আমরা কেমন দ্বারা। কি দ্বারা প্রশ্ন করব? কেমন দ্বারা। প্রশ্ন করো তো যে বাংলাদেশ কেমন কান্ট্রি বা কেমন দেশ, বাংলাদেশ কেমন কান্ট্রি। আচ্ছা, এইটা প্রশ্ন করলে কিন্তু উত্তর পাচ্ছি না যে বাংলাদেশ একটা কি পুয়ার কান্ট্রি, রাইট? বাংলাদেশ একটা পুয়ার কান্ট্রি, বা বাংলাদেশ একটা রিচ কান্ট্রি, RICS রিচ কান্ট্রি, বা বাংলাদেশ অনেক কান্ট্রি হইতে পারে, রাইট? তো
তো মূল বিষয় হচ্ছে বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি। এখানে প্রি মডিফাই দা নাউন বসাতে বললে এখানে বসাতে হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কিভাবে পাবো? তোমরা সবাই খাতায় এইভাবে লিখো যে যদি কোনো প্রশ্নে প্রি মডিফাই দা নাউন বসাতে বলে তাহলে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। অ্যাডজেক্টিভ পাওয়ার উপায় লিখো, খাতায় লিখো যে অ্যাডজেক্টিভ পাওয়ার উপায়। খাতায় লিখো সবাই অ্যাডজেক্টিভ পাওয়ার উপায়। শিক্ষার্থীরা সবাই খাতায় লিখো যে অ্যাডজেক্টিভ পাওয়ার উপায়। এভাবে লিখো, লিখে এরকম করে একটা ক্লোন দাও। দেওয়ার পর লিখো যে নাউনকে কেমন দ্বারা, নাউনকে কেমন দ্বারা, নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করে, কেমন দ্বারা প্রশ্ন করে উত্তরে যা পাওয়া যায়, উত্তরে যা পাওয়া যায় তাই হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রশ্ন করে উত্তরে যা পাওয়া যায়, যা পাওয়া যায় তাই অ্যাডজেক্টিভ। ঠিক আছে, পাওয়া যায় তাই অ্যাডজেক্টিভ। ওকে, তাই অ্যাডজেক্টিভ। আমি এটা লিখে দিচ্ছি যে অ্যাডজেক্টিভ পাওয়ার উপায় কি, যে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করে উত্তরে যে পাওয়া যায় তাই হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যারা ফ্রি এক্সামটা দিতে পারছো না হোয়াটসঅ্যাপে, তোমাদেরকে একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট দেই। 51 জন আছো, সবাই থাকো, যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, রাইট? তো তোমরা অনেকেই জানো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপটা যে আছে আমাদের, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রিতে পরীক্ষা হয় এবং ফ্রি ক্লাসের নোটিশগুলো পায় শিক্ষার্থীরা। খুব দ্রুত সময়ের মধ্যে ফ্রি ক্লাসের নোটিশগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়া যায়। তো আমি এক্ষুনি তোমাদেরকে কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা, তো আমি এক্ষুনি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কমেন্টে দিয়ে দিচ্ছি। জাস্ট তোমরা কমেন্ট দেখে হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো। ঠিক আছে, সবাই একটু কমেন্ট সেকশনটা চেক করো, সবাই একটু কমেন্ট সেকশনটা কাইন্ডলি চেক করো। যারা আছো সবাই একটু কমেন্ট সেকশনটা চেক করবা। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু কমেন্ট সেকশনটা চেক করো। কমেন্ট সেকশনটা চেক করো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, সবাই কাইন্ডলি কমেন্ট সেকশন চেক করবা। একটু জাস্ট সময় নাও, নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, তাহলে ক্লাসের নোটিশগুলো সবার আগে পাবা। ঠিক আছে, তোমরা দেখো এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি, একটু সময় নিয়ে জাস্ট তোমরা কি করবা, জাস্ট একটু সময় নিয়ে যুক্ত হয়ে যাও, তাহলে তোমরা ক্লাসের নোটিশগুলো সবার আগে পাবা। ওকে, এটা আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম, এটা আর পরবর্তীতে বলবো না আর কি। ওকে, তাহলে আমরা কি পেলাম? 1 নাম্বার, যে প্রশ্নে যদি প্রিমোডিফাই দা নাউন থাকে তাহলে উত্তরে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভটা পাওয়ার উপায় কি, নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করে উত্তরে যা পাওয়া যায় তাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। সবাই কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। ওকে, এখন 2 নাম্বার এক্সাম্পলটা আমরা একটু সলভ করব। কে কে বুঝতে পারলা? আমরা একটু 2 নাম্বার এক্সাম্পলটা সলভ করব। দেখো 2 নাম্বারে বলেছে কি, রহিম ইজ এ ড্যাশ বয়। খেয়াল করো, 2 নাম্বার এক্সাম্পলে বলেছে রহিম ইজ এ ড্যাশ বয়। এখানে বলেছে কি প্রিমোডিফাই দা নাউন, তাই না? তাহলে উত্তরে কি বসবে বলো তো? অ্যাডজেক্টিভ বসবে। প্রিমোডিফাই দা নাউন বলে উত্তরে কি বসবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটাকে আমরা কিভাবে পাবো? এই যে পরে যে নাউনটা আছে, নাউনটাকে কি দ্বারা প্রশ্ন করব? কেমন। রহিম হচ্ছে কেমন বালক। বলো তো সবাই, উত্তর করো তো, উত্তর কি হবে? রহিম কেমন বালক, রহিম হচ্ছে গুড বয় বা রহিম ব্যাড বয়, এরকম হবে না? কোন একটা হবে না রা? বলো তো সবাই, যে গুড বয়, রহিম ব্যাড বয়, বা রহিম নাইস বয়, বা রহিম ইজ এ বিউটিফুল বয়, রাইট? হ্যাঁ, অনেকে কমেন্ট করেছে, মোকসেদুল হাসান কমেন্ট করেছে, পুষ্পিতা কমেন্ট করেছে, জিহাদ হাওলাদার। ওকে, তাহলে আমি এটা তোমাদেরকে খুব সুন্দর করে বোঝাতে পেরেছি। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলি, আমার মূল পেজ কিন্তু ইংলিশ সিকার্স রেজবি রহমান। তোমরা এইচএসসি পেজ থেকে দেখছো, তোমরা এইচএসসি স্টুডেন্ট যেহেতু। এবার আমরা 1 নাম্বার নিয়মটা সবাই আশা করছি বুঝতে পেরেছি। সবাই ওকে লিখো, এটা বুঝতে পেরেছো কিনা ওকে লিখো। ঠিক আছে, আমি চাই প্রতিটা স্টুডেন্ট স্যাটিসফাইড হোক আমার ক্লাস করে। আমি 2 নাম্বার উদাহরণে যাব। 2 নাম্বার উদাহরণ কি করেছে দেখো, যে রুলস নাম্বার হচ্ছে 2। প্রশ্নে যদি পোস্ট মডিফাই দা ভার্ব থাকে, কি থাকে? পোস্ট মডিফাই দা ভার্ব, তাহলে শূন্যস্থানে অ্যাডভার্ব বসাতে হবে। কি বসাতে হবে শূন্যস্থানে? খেয়াল করো, পোস্ট মডিফাই দা ভার্ব যদি থাকে তাহলে শূন্যস্থানে অ্যাডভার্ব বসাতে হবে। ওকে, প্রশ্নে যদি পোস্ট মডিফাই দা ভার্ব থাকে তাহলে শূন্যস্থানে অ্যাডভার্ব বসাতে হবে। ক্লিয়ার? তো দেখো এখানে কি আছে? পোস্ট মডিফাই দা ভার্ব আছে না? পোস্ট মডিফাই দা ভার্ব, তাহলে শূন্যস্থানে কি হবে? অ্যাডভার্ব বসাতে হবে না? অ্যাডভার্ব বসাতে হবে না? তাহলে ভার্ব প্রথমে কি করতে হবে আমাদেরকে? যদি এই উত্তরটা করতে হলে সবার আগে ভার্ব চিহ্নিত করতে হবে। কি চিহ্নিত করতে হবে? সবার আগে ভার্ব চিহ্নিত করতে হবে। তাহলে প্রশ্নে যাই, আগে আমরা প্রশ্নে যাই। কাজী নজরুল ইসলাম রোড, দেখো এটা হচ্ছে প্রশ্ন, রাইট? দেখো এটা হচ্ছে প্রশ্ন, প্রশ্নে যাব আমরা। তারপরে কি করব? প্রথমে ভার্ব চিহ্নিত করো। প্রথমে কি চিহ্নিত করব? ভার্ব। রোড, এই ভার্বটা চিহ্নিত করলাম।
তারপরে ভার্বকে প্রশ্ন করব, তারপর কি করব, ভার্বকে প্রশ্ন করব কি দ্বারা, হয়তো বা কোথাও দ্বারা, কোথায় দ্বারা প্রশ্ন করব, বা কেন, বা কেমন, বা কিভাবে, কতদিন, কতবার, কতক্ষণ, কখন, কবে ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যাবে, অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে আমাদেরকে কি বলেছে, আবার ফলো করি, পোস্ট মডিফাই দা ভার্ব বললে শূন্যস্থানে বসাতে হবে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা আমরা কিভাবে পাবো, এইভাবে লিখো যে অ্যাডভার্ব পাওয়ার নিয়ম হচ্ছে, অ্যাডভার্ব পাওয়ার নিয়ম ভার্বকে কোথায়, কেন, কেমন, কিভাবে, কতদিন, কতবার, কতক্ষণ, কখন, কবে ইত্যাদি দ্বারা প্রশ্ন করে যা পাওয়া যায় তাই হচ্ছে অ্যাডভার্ব। বিষয়টা বুঝতে পারলা তোমরা? সবাই বুঝতে পারলা কি না আমাকে একটু ক্লিয়ার করো। সবাই বুঝতে পারলা কি না আমাকে একটু ক্লিয়ার করো। যারা আছো সবাই বুঝতে পারলা কি না আমাকে একটু ক্লিয়ার করবা স্টুডেন্ট। তাহলে সবাই বুঝতে পেরেছো কিনা? তাহলে অ্যাডভার্ব আমরা এইভাবে পাবো। তাহলে আমরা এইখানে প্রশ্ন করি। দেখো আমরা নিয়ম অনুযায়ী আবার প্রশ্ন করব। প্রথম প্রশ্নটা কাকে করব আমরা, ভার্বকে। ভার্ব এখানে কি ছিল, রোট। দেখো কাজী নজরুল ইসলাম, রোট মানে কি, লিখেছিল। কাজী নজরুল ইসলাম লিখেছিল, ঠিক আছে, কাজী নজরুল ইসলাম রোট মানে কাজী নজরুল ইসলাম লিখেছিল। এখন দেখো তো, প্রশ্ন করো তো যে কিভাবে লিখেছিল, প্রশ্ন করো তো কিভাবে লিখেছিল, বা কোথায় লিখেছিল এটা বলা যায় না, কিভাবে লিখেছিল, ঠিক আছে, কিভাবে লিখেছিল, কাজী নজরুল ইসলাম কিভাবে লিখেছিল। দেখো যে কাজী নজরুল ইসলাম স্পন্টেনিয়াসলি লিখেছিল মানে স্বতঃস্ফূর্ত ভাবে লিখেছিল, বা ইফোর্টলেসলি লিখেছিল, কাজী নজরুল ইসলাম ইফোর্টলেসলি লিখেছিল, বা স্পন্টেনিয়াসলি লিখেছিল। তাহলে আমরা কি বলতে পারি, কাজী নজরুল ইসলাম রোট স্পন্টেনিয়াসলি, রোট স্পন্টেনিয়াসলি, বা রোট ইজিলিও লিখতে পারি আমরা, যে কাজী নজরুল ইসলাম সহজভাবে লিখেছিল। ইন এভরি ব্রাঞ্চ মানে প্রত্যেক শাখায়, অফ বেঙ্গলি লিটারেচার মানে হচ্ছে বাংলা সাহিত্যের প্রত্যেক শাখায়, স্পন্টেনিয়াসলি লিখেছিল মানে স্বতঃস্ফূর্ত ভাবে লিখেছিল। বুঝতে পেরেছো সবাই? স্পন্টেনিয়াসলি লিখেছিল মানে স্বতঃস্ফূর্ত ভাবে লিখেছিল। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কনসেপ্ট? এই পর্যন্ত ক্লিয়ার? ওকে। তাহলে আমরা পরবর্তী নাম্বারে যাব, রুলস নাম্বার 3। 3 নাম্বার রুলসে কি বলেছে দেখো, এটা কি সবাই বুঝতে পারলা কিনা, 2 নাম্বার রুলসটা বুঝতে পেরেছো কিনা? ওকে, সবার কাছে ক্লিয়ার কিনা বলো, এটা বুঝতে পেরেছো সবাই? এক কথা বারবার বলাতে হয়, ব্যক্তি জীবনে আমি ওই একই কথা বলি, ক্লিয়ার? বুঝতে পেরেছো কি তোমরা? তো এটা আসলে এটা ব্যাড হ্যাবিট সৃষ্টি হয়, তো এরকম হয় আর কি। যাই হোক, 3 নাম্বার আসো। 3 নাম্বার, যদি প্রশ্নে কি বলে, অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলে, তো অ্যাপোজিটিভের অর্থ হচ্ছে কাছে এসে বসা। কার কাছে বসবে? নাউনের কাছে। কোন নাউনের পাশে বসে সেই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করাকে অ্যাপোজিটিভ। অপোজিটিভ মনে রাখবা, অতিরিক্ত প্যারা, ঠিক আছে। পজিটিভের বিষয়টা কি, কোন নাউনের পাশে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করাটাই হচ্ছে কি অ্যাপোজিটিভ। কোন নাউনের পাশে বসে সেই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করাটাকেই অ্যাপোজিটিভ বলা হয়। বুঝতে পারলা? তো ধরো কোন নাউনের পাশে বসে সেই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান যদি করো, দেখো এখানে আমি এটা বোঝাই, একটা নাউন ধরো, আমি এখানে একটা উদাহরণ লিখবো। ধরো রহিম, রহিম ইজ এ, রহিম ইজ এ ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ঠিক আছে। লক্ষ্য করো, রহিম ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তোমরা একটু খেয়াল করবা, জাস্ট আমি এখানে খুব সুন্দর করে তোমাদেরকে অ্যাপোজিটিভটা বোঝাবো। রহিম ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, খেয়াল করো। তো এইখানে ভালো করে খেয়াল করবা, রহিম ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্টে বাক্যটা দেখো, সাধারণ অর্থ কি, রহিম হয় একজন ব্রিলিয়ান্ট শিক্ষার্থী। তো এইখানে দেখো তো, রহিম যে আছে, এই রহিম এটাই বাক্যের নাউন না? বলেছে কি কোন নাউনের পাশে বসে। দেখো এইখানে নাউন আছে, এর পাশে বসবে। এর পাশে বলতে এই জায়গাটায় বসা উচিত ছিল, রাইট? দেখো এই জায়গাটায় বসা উচিত ছিল। তাহলে আবার আমরা এইখানে যাই, দেখো ওই জায়গাটা একটু স্পেস করি, ওই জায়গাটা স্পেস করি, এই স্পেসের জায়গায় কিছু বসা, কোন নাউনের পাশে বসে সেই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য। দেখো তো আমি এই জায়গাটা একটা অতিরিক্ত তথ্য দিচ্ছি। দেখো অতিরিক্ত তথ্য, যে এ গুড বয়। দেখো এ গুড বয়, এই যে রহিম সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিলাম, এ গুড বয়। খেয়াল করো, দেখো একটু খেয়াল করো তোমরা, আগের বিষয়টা আগের মতোই আছে, কিন্তু আগের সেন্টেন্সটা আগের মতোই আছে, বাট কি করলাম দেখো, রহিম এ গুড, রহিম এ গুড বয়। এই যে রহিম এ গুড বয় যে অতিরিক্ত যে জায়গাটুকু আছে, দেখো রহিম এ গুড বয়, আমি একটু ক্লিয়ার করে দেখি, দেখাই তোমাদেরকে। দেখো এই যে রহিম, রহিমের জায়গায় রহিম থাকলো, এটা একটা নাউন, কোন নাউনের পাশে বসছে, এই দেখো নাউনের পাশে, এই যে পাশে বসছে এ গুড বয়, এই যে পাশে যে বসছে এ গুড বয়টা, এই যে পাশে বসেছে এ গুড বয়, রাইট? এই গুড বয়টা হচ্ছে কি, এই গুড বয়টা একটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য। এটা কি, এটা একটা অতিরিক্ত প্যারা,
ঠিক আছে, এটা একটা অতিরিক্ত তথ্য। এই তথ্যটা যে প্রদান করেছে এই তথ্যটাকে কি বলা হয়? অ্যাপোজিটিভ বলা হয়। মনে থাকবে, অ্যাপোজিটিভ মানে কাছে এসে বসা কেন বলেছি বুঝতে পারলা? যে রহিম সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিয়েছে। রহিমের এই যে রহিম একটা নাউন, নাউনের পাশে এই গুড বয়টা বসেছে না, এবং এই নাউন সম্পর্কে তথ্যটা দিচ্ছে কিনা দেখো তো, বিষয়টা খেয়াল করো তো। এরকম যদি আমি তোমার নামে বলি, ধরো একটা মানুষের নাম হচ্ছে জেসি, ধরো একটা নারীর নাম হচ্ছে জেসি, তো এই যে জেসি, জেসি সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিলে কি, যে একটা ভালো মেয়ে বা একজন ভালো মেয়ে, তো এই যে জেসি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলাম, এটা একটা কি অ্যাপোজিটিভ। বুঝতে পেরেছো সবাই? দেখো সবাই বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে বলো। সবাই, রহিম ইজ এ গুড বয়, এটা একটা অ্যাপোজিটিভ। ওকে, এটা একটা অ্যাপোজিটিভ। ক্লিয়ার সবার কাছে বিষয়টা? এটা হচ্ছে একটা অ্যাপোজিটিভের কনসেপ্ট। ওকে, তাহলে আমি আরো কিছু অ্যাপোজিটিভের এক্সাম্পল তোমাদেরকে দেখাই। এখানে কিছু অ্যাপোজিটিভের উদাহরণ আছে। বলেছে যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, হয় আমার দেশ। তো বেসিক্যালি আমরা কি জানি যে বাংলাদেশ হয় আমার দেশ, এইটা একটা বাক্য, রাইট? দেখো তো, তোমরা এটাই জানো না যে বাংলাদেশ হয় একটা স্বাধীন দেশ, হয় আমার দেশ? এইটা বাক্য তো সবাই জানি আমরা, রাইট? তো এই যে বাক্যটা আমরা জানি, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, হয় আমার দেশ। তো এইখানে লক্ষ্য করো, একটা স্বাধীন দেশ, এই যে অতিরিক্ত আমি একটা তথ্য দিছি না, দুইটা কমার মাঝে আছে না অংশটা, দেখো তো বাংলাদেশ সম্পর্কে একটা তথ্য না? দেখো তো নাউন, এই যে নাউন কোন নাউনের পাশে বসবে, এই যে বাংলাদেশের পাশে বসছে না, পাশে বসে কি একটা স্বাধীন দেশ, একটা স্বাধীন দেশ বাংলাদেশের পাশে বসেছে কিনা খেয়াল করো তো। একটা স্বাধীন দেশ বাংলাদেশের পাশে বসেছে, অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটা কি এই যে নাউনে বাংলাদেশের পাশে বসেছে না? বলেছিলাম কি অপোজিটিভ হচ্ছে কোন নাউনের পাশে বসে এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান। তো বাংলাদেশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এই ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিটা কি নাই, দেখো বাংলাদেশের পাশে বসছে না, এটাকে বলা হয় একটা অ্যাপোজিটিভ। এটাকে কি বলা হয়? অ্যাপোজিটিভ বলা হয়। ওকে, এটাকে অ্যাপোজিটিভ বলা হয়। তো বাংলাদেশ একটা স্বাধীন দেশ, হয় আমার দেশ, এটা বাকি অংশ। মানে একটা বাক্য তোমাকে সাধারণ বাক্য যদি দিতাম, বাংলাদেশ হয় আমার দেশ, তো এই বাক্যটাকে যখন বাংলাদেশে একটা অ্যাপোজিটিভ তৈরি করেছি, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এই যে একটি স্বাধীন দেশ, এই একটি স্বাধীন দেশটা হচ্ছে বাংলাদেশের অ্যাপোজিটিভ। এটা বাংলাদেশের পাশে বসছে এবং বাংলাদেশ সম্পর্কে এটা কিন্তু বাংলাদেশকে পরিচয় করিয়ে দিচ্ছে। বাংলাদেশকে পরিচয় যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এই যে একটা অতিরিক্ত পরিচয় বা অতিরিক্ত একটা অংশ, এইটাকে বলা হয় অ্যাপোজিটিভ। আবার একটা উদাহরণ বোঝাই, এটা না বুঝলেও সমস্যা নেই, আরো একটা উদাহরণ আছে আমার এখানে। এনে বলেছে যে রহিম একজন ভালো ছেলে, হয় আমার ভাই। দেখো রহিম, দেখো একজন ভালো ছেলে, এইটা নাই, ধরো এইটা এখানে ছিল না, কোনো কালেও ছিল না। তো এখানে খেয়াল করো তো, রহিম হয় আমার ভাই, রাইট? এই যে রহিম হয় আমার ভাই, এটা একটা বাক্য। এখন এইটা রহিম, এই যে নাউন, অ্যাপোজিটিভের ধারণাটা খেয়াল রাখো, কোন নাউন, নাউনের পাশে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়া। তো এই যে রহিম একটা নাউন, এটা সম্পর্কে একজন ভালো ছেলে, এই যে একটা অতিরিক্ত তথ্য দিলাম না, এই যে একজন ভালো ছেলে একটা অতিরিক্ত তথ্য দিলাম না, এই যে একজন ভালো ছেলে, এই যে অতিরিক্ত তথ্যটা দিলাম, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। এটাকে কি বলা হয়? অ্যাপোজিটিভ। মনে থাকবে, এটাকে কি বলা হয়? অ্যাপোজিটিভ। এই যে তো ইংলিশ যদি করি, রহিম এ গুড বয়, এ গুড বয়টা হচ্ছে কি একটা অ্যাপোজিটিভ, ইজ মাই ব্রাদার। সবাই কি এটা বুঝতে পেরেছো কিনা? সবাই এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। বাংলাদেশ এ স্মল কান্ট্রি, ইজ আওয়ার কান্ট্রি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো উত্তর করেছো তুমি। মোকসেদুল পুষ্পিতার কাছে ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। বিপুল বিরাজ পাল, ওকে ক্লিয়ার। ওকে, সবাই যাদের কাছে ক্লিয়ার, থ্যাংক ইউ তোমাদেরকে। আচ্ছা, আর একটা উদাহরণ আমরা এখানে দেখি, নজরুল সম্পর্কে একটা অ্যাপোজিটিভ, যে নজরুল এ রেবেল পয়েট, একজন কি বিদ্রোহী কবি। এই যে একজন এ রেবেল পয়েট, একজন বিদ্রোহী কবি, এই অংশটা খেয়াল করো, এ রেবেল পয়েট, এ রেবেল পয়েট, একজন বিদ্রোহী কবি। এই যে নজরুল সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করলাম কিনা, own the attention of everyone is he in his early childhood। ক্লিয়ার সবাই? এটা বুঝতে পারলা? তারপরে এরকম আর একটা পরিচয়, যে রহমান 2 নাম্বার, দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, এটাও কিন্তু একটা অতিরিক্ত তথ্য, ইজ এ গুড ম্যান। বুঝতে পারলা সবাই? অ্যাপোজিটিভ সম্পর্কে এত বেশি উদাহরণ দিয়েছি, এরপরেও যদি কেউ বুঝতে না পারো, মানে তার আমার দ্বারা আর হবে না, ঠিক আছে? সে অন্য কোনো টিচারের কাছে যাইতে পারো। সহজ বাংলা কথা। দেখো রুল নাম্বার 4, রুল নাম্বার 4-এ কি বলেছে খেয়াল করো। রুল নাম্বার 4-এ বলেছে যে যে প্রশ্নে যদি পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে বললে আমরা ব্যবহার করব মাই, আওয়ার, ইওর, দেয়ার, হার, হিজ, ইটস। তো লক্ষ্য করো, বলেছে যে নজরুল রোড কেসলেসলি আনটিল দ্য ডেথ অফ পোয়েটিক ফ্লেয়ার। এখন বলেছে কি ইউজ পসেসিভ। এখন পসেসিভটা আসলে কিভাবে খুঁজে পাবো?
দেখো খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবা। পসেসিভ খুঁজতে গেলে ওই বাক্যের সাবজেক্ট খুঁজতে হবে। পসেসিভ খুঁজতে গেলে ওই বাক্যের সাবজেক্ট খুঁজতে হবে। কাকে খুঁজতে হবে? সাবজেক্ট। তো এই বাক্যে পসেসিভ কোনটা, এই বাক্যে পসেসিভ কোনটা সেটা খোঁজার আগে কি খুঁজতে হবে? এই বাক্যের সাবজেক্ট। তো দেখো তো এই বাক্যের সাবজেক্ট কোনটা, বলো তো তোমরা এই বাক্যের সাবজেক্ট কোনটা? এই বাক্যের সাবজেক্ট আমাকে জানাও তো। এই বাক্যের সাবজেক্ট কি নজরুল না? বলো তো সবাই, বলো তো যে এই বাক্যের সাবজেক্ট কোনটা? নজরুল কি না? এই বাক্যের সাবজেক্ট নজরুল কিনা এইটা স্টুডেন্টরা জানাও। এই বাক্যের সাবজেক্ট নজরুল না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না এটা একটু বলো। এই বাক্যের সাবজেক্ট নজরুল তো? ওকে। তো যদি এই বাক্যের সাবজেক্ট নজরুল হয়, দেখো খেয়াল করো, যদি এই বাক্যের সাবজেক্ট নজরুল হয়, আবার খেয়াল করবা নজরুল এই বাক্যের সাবজেক্ট, যদি বাক্যের সাবজেক্ট নজরুল হয় তাহলে লক্ষ্য করো, তাহলে নজরুলের প্রোনাউন খুঁজবা। নজরুল দেখো ব্যক্তির পরিবর্তে কি প্রোনাউন হি বসে না? নজরুলের প্রোনাউন কি বসবে? ব্যক্তির পরিবর্তে প্রোনাউন কি বসে? হি বসে না, তাই না? বলতো ব্যক্তির পরিবর্তে প্রোনাউন কি হি বসে না? হ্যাঁ কি না? ব্যক্তির পরিবর্তে প্রোনাউন কিন্তু হি বসে। তাহলে এখানে নজরুলের পরিবর্তে কি প্রোনাউন হি বসবে না? হ্যাঁ কি না? বলতো ব্যক্তির পরিবর্তে প্রোনাউন হি বসে তো, রাইট? তো যদি এইখানে হি বসে তাহলে আমরা এখানে হি বসালাম। এখন মনে করবা যে পসেসিভ বসাতে হবে। খেয়াল করো, আমরা এগুলো সব মুছে দিচ্ছি। দেখো পসেসিভ, এখন হি এর পসেসিভ ফর্ম কি? এটা বেসিক ইংলিশে শেখানো হয়। হি এর পসেসিভ, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, এটার পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। ঠিক আছে, পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। এখানে সঠিক উত্তর হবে হিজ। ঠিক আছে, এইটাকে বলা হয় পসেসিভ। বুঝতে পারলা? যদি পসেসিভ বসাতে বলে তাহলে এখানে হিজ বসাতে হবে। নজরুলের প্রোনাউন আগে হি আসলো, তারপরে এটার পসেসিভ প্রোনাউন হচ্ছে হিজ, এটা আগে বসাতে হবে। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার কনসেপ্ট? এটা হচ্ছে বিষয়। তো কিভাবে কি হলো, আশা করছি যে সবাই এটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। আমাদের সবার কাছে ক্লিয়ার। তাহলে এখানে হিজ কারেক্ট উত্তর। 5 নাম্বার রুলসে যাব। 5 নাম্বার রুলসে বলেছে প্রশ্নে যদি ইনফিনিটিভ ব্যবহার করতে বলে তাহলে টু প্লাস ভার্ব বেস ফর্ম ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? টু প্লাস ভার্ব বেস ফর্ম। টু প্লাস ভার্ব বেস ফর্ম, বিষয়টা খেয়াল করো। টু প্লাস ভার্ব বেস ফর্ম, দেখো এখানে একটা এক্সাম্পল আছে। 1 নাম্বার এক্সাম্পল বলেছে হি ওয়ান্টস, মানে কি? হি মানে সে, ওয়ান্টস মানে হচ্ছে চায়, সে চায় দেখো এক এ ডক্টর। দেখো টু বি মানে হচ্ছে হতে, সে চায় একজন ডক্টর হতে। তো লক্ষ্য করো এখানে দেখো তো ইনফিনিটিভ ব্যবহার করতে বলেছে, তো এখন প্রাসঙ্গিক ইনফিনিটিভ টু বি। টু বি মানে হচ্ছে হতে, বা টু বিকাম, টু বিকামও হতে পারতো, বা টু বি, টু বিকাম এ ডক্টর, সে ডাক্তার হতে চায়। তো এই যে টু প্লাস ভার্ব বেস ফর্ম, এখন এটা অর্থের সাথে দেখো ইনফিনিটিভ বাংলা অর্থটা এরকম দিবে যে কোনো উদ্দেশ্য বোঝাবে। ইনফিনিটিভের বাংলা অর্থটা এরকম দিবে, সাধারণত সেটা দ্বারা কোনো উদ্দেশ্য বোঝাবে। ঠিক আছে, বিষয়টা কিরকম দেখো, হি কম্পোজড হিজ সং। কম্পোজ করেছিল মানে সে গানগুলোকে আর কি লিখিত করেছিল বা একত্রিত করেছিল বা ছাপিয়েছিল, এরকম বিষয়টা। হি কম্পোজড হিজ সং, কেন সে, ধরো আমি যে গান রচনা করি, কেন রচনা করি? যে রবীন্দ্রনাথ বা কাজী নজরুল গান রচনা করেছিল কেন? দেখো যে টু ইন্সপায়ার, দেখো ইন্সপায়ার করতে, টু ইন্সপায়ার, টু ইন্সপায়ার সামওয়ান সেটা বলা নাই তো, বা টু মোটিভেট আস, ঠিক আছে, আমাদেরকে কি করতে? মোটিভেট করতে বা অনুপ্রাণিত করতে। তো এই উদ্দেশ্যটা টু প্লাস ভার্ব বেস ফর্ম দিয়ে বসাতে হয়, যে টু ইন্সপায়ার আস, টু ইন্সপায়ার আস। বুঝতে পারলা সবাই? টু ইন্সপায়ার, তো বা টু মোটিভেট, এইটা হচ্ছে ইনফিনিটিভ। টু প্লাস ভার্ব বেস ফর্মটা হচ্ছে এইটা হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন আরেকটা বিষয় শিখি। স্পেশাল বিষয়টি কি, যদি ইনফিনিটিভ ফ্রেজ থাকে তাহলে টু প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস আরো শব্দ লিখতে হবে। বুঝে? ইনফিনিটিভ মানে তো বুঝলা যে টু প্লাস ভার্ব বেস ফর্ম, রাইট? তাহলে টু ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব বেস ফর্ম। বাট যদি ইনফিনিটিভ ফ্রেজের কথা বলা হয়, যদি ইনফিনিটিভ ফ্রেজের কথা বলা হয় তাহলে কি টু প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস আরো কিছু শব্দ। দেখো হি কম্পোজড হিজ সং, সে তার গানগুলোকে লিখেছিল। দেখো হি কম্পোজড হিজ সংস, হি কম্পোজড হিজ সংস, দেখো কেন লিখেছিল? দেখো দেখো হি কম্পোজড হিজ সং টু এনরিচ বেঙ্গলি লিটারেচার, বাংলা লিটারেচারকে সমৃদ্ধ করতে। টু ইনরিচ বেঙ্গলি লিটারেচার, দেখো টু ইনরিচ বেঙ্গলি লিটারেচার, টু ইনরিচ মানে হচ্ছে সমৃদ্ধ করা, টু ইনরিচ মানে সমৃদ্ধ করতে বেঙ্গলি লিটারেচার, হি কম্পোজড হিজ সং বেঙ্গলি লিটারেচার। এখন কথা হচ্ছে আমরা প্রথমে দেখি, প্রথমে যে টু ইনরিচটা হচ্ছে একটা ইনফিনিটিভ, আর এই যে অতিরিক্ত বেঙ্গলি লিটারেচারটা আছে এইটা একটা ফ্রেজ, মানে টু এনরিচ বেঙ্গলি লিটারেচার মিলে পুরোটা মিলে একটা ইনফিনিটিভ ফ্রেজ। ঠিক আছে, মানে ফ্রেজ মানে আরো কিছু শব্দ লেখা লাগবে আর কি, এটা হচ্ছে বিষয়। তো এইটা তোমরা একটু প্র্যাকটিস করতে করতে পারবা, একদিনে যে পারবা এমন বিষয়টা না, আস্তে আস্তে প্র্যাকটিস করতে। এখানে এরকমও হইতে পারে যে হি কম্পোজড হিজ সং টু ইন্সপায়ার আস, খুব সহজ, টু ইন্সপায়ার আস, এই যে এখানে যেটা আছে, বা টু মোটিভেটেড
আস বা টু মোটিভেটেড পিপল, এটা লিখলেও কিন্তু একটা ইনফিনিটিভ ফ্রেজ তৈরি হইতো। এবার আসো 6 নাম্বার রুলস, যে এটা এই 6টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নে যদি রুলস দেখো, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার বা ব্যবহার করতে বলে, যদি কি বলে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তাহলে এখানে দেয়া, তো ইন্টেন্সিফায়ার হিসেবে সাধারণত সো অথবা ভেরি বসাবা। যদি ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলে তাহলে সো অথবা ভেরি বসাবা, এটা দুনিয়ার সহজ একটা উত্তরের মধ্যে অন্যতম। ঠিক আছে, টু সো অথবা ভেরি যদি তুমি বসাও, দা হিজ সংস, তার গানগুলো, হিজ সংস আর মেলোডিয়াস। মেলোডিয়াস মানে হচ্ছে বিষয়টা কি, মর্মস্পর্শী বিষয়, যেটা আর কি হৃদয়ে ছুঁয়ে যায়। ঠিক আছে, তো হিজ সংস, তার গানগুলো, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ঠিক আছে, দেখো ইন্টেন্সিফায়ার ব্যবহার করেছে, হিজ সংস আর মেলোডিয়াস, হিজ সংস আর সো মেলোডিয়াস, হিজ সংস আর ভেরি মেলোডিয়াস, হিজ সংস আর সো মেলোডিয়াস, বা হিজ সংস আর ভেরি মেলোডিয়াস। দেখো তো খুব মর্মস্পর্শী, জোর দিতেছি না আমরা, এই যে খুব বা আরো, এই যে জোর দিচ্ছি না, দেখো তো, তো এই যে জোর দেওয়াটা, এটা ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বললে সোজা বাংলা কথা, যে সো অথবা ভেরি ব্যবহার করবো, উত্তর 100% কারেক্ট। ক্লিয়ার? 6 নাম্বার রুলস। আমরা 7 নাম্বার রুলসে যাব। 7 নাম্বার বলেছে যে প্রশ্নে যদি ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ থাকলে, কি নাউন অ্যাডজেক্টিভ থাকলে উত্তরে নাউন, উত্তরে কি বসবে, নাউন বসবে। খেয়াল করো, আমাদেরকে যদি বলে প্রশ্নে যে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, তাহলে উত্তরে কি বসবে, প্রশ্নে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ আছে, তাহলে উত্তরে বসবে নাউন। দেখো বিষয়টা খুবই সেনসিটিভ, অনেকে এটা ভুল করে। ধরো এখানে দেখো তো, ক্লাসও একটা নাউন, পার্টিও একটা নাউন, তাই না? দেখো তোমাকে এই ক্লাসের জায়গাটা ড্যাশ দিয়ে বলবে যে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। এখন 90% খুব সুন্দর করে ভুল করে, কিভাবে? দেখো অধিকাংশ ছেলে মেয়ে এটা ভুল করে, অধিকাংশ ছেলে মেয়ে ভুল করে, কারণ এটা তারা বুঝতেই পারে না। ঠিক আছে, কেন বুঝতে পারে না আমি তোমাকে বোঝাই। বলেছে যে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে, মানে এইখানে একটা নাউনে ব্যবহার করতে হবে, সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। গ্রামারের টাইপে যে পরপর দুইটা নাউন বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তার মানে কি প্রথমে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে? শিওরলি না, তাই না? তো দেখো এখানে লক্ষ্য করো, এখানে এই ক্লাসটা যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা বোঝাই। দেখো পার্টি, পার্টিটাকে প্রশ্ন করো তো কেমন পার্টি, ক্লাস পার্টি। তো ক্লাসটা কিন্তু নাউন, বাট কাজ করলো কার মতো, অ্যাডজেক্টিভের মতো। তাহলে বিষয়টা বুঝতে পারলা, মূল কথাটা কি, যে যদি কোনো প্রশ্নে ইউজার নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে, ইউজার নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলে, তাহলে উত্তরে ওই জায়গাটা নাউনে বসাতে হবে, তো সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। দেখো এক্সাম্পলটা দেখো, হিজ লিটারি হ্যাভ ইনরিচড মানে কি, সমৃদ্ধ করেছে, করেছিল, তার সাহিত্যকর্ম কি করেছিল, সমৃদ্ধ করেছিল। দেখো ড্যাশ লিটারেচার। ঠিক আছে, এখন এইখানে কি বসবে, ড্যাশ লিটারেচার। এখানে তার সাহিত্যকর্ম বাংলা লিটারেচারকেও সমৃদ্ধ করতে পারে, ইংলিশ লিটারেচারকেও সমৃদ্ধ, কার সাহিত্যকর্ম সেটা বলা নাই, যে ইংলিশ লিটারেচার। দেখো ইংলিশটা কিন্তু একটা নাউন, তাই না? ইংলিশ, ইংরেজি সাহিত্য, ইংলিশ এখানে একটা নাউন। এই নাউনটা কি কার মতো কাছে, যে অ্যাডজেক্টিভের মতো, দ্যাটস হোয়াই এটাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। বিষয়টা আরো এখানে ব্যাখ্যা করা আছে, যে দেখো পরপর দুইটি নাউন বসলে প্রথম নাউনটি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। যদি কোনো প্রশ্নে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলে, তাহলে নাউনে ব্যবহার করতে হবে, এবং সেই নাউনটি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। যেমন ক্লাস পার্টি, স্কুল বাস, ক্লাসরুম, এগুলো সবগুলো ক্লাস পার্টি, স্কুল বাস, ক্লাসরুম। ক্লিয়ার? এবার আসো রুলস 8, যে ইউজ অ্যান আর্টিকেল। ইউজ অ্যান আর্টিকেল যদি ব্যবহার করতে, দেখো আর্টিকেল ব্যবহার করতে বললে তাহলে কি করতে হবে, এ এন্ড দি, এই তিনটা ব্যবহার করতে হবে। দেখো তো নির্দিষ্ট করে বোঝায় তাহলে দা, না অনির্দিষ্ট করে বোঝালে এ এন, আর কনসোনেন্ট সাউন্ড দিলে এ, আর ভাওয়েল সাউন্ড দিলে এন, এটা তো জানো। দেখো নজরুল ইজ এ ড্যাশ পয়েট, তো এখন পয়েট একটা কি, একটা কাউন্টেবল নাউন, একটা ব্যক্তি। তো নজরুল একজন ব্যক্তি, তাহলে এ সেকুলার পয়েট, কারেক্ট উত্তর। বুঝতে পারলা? এখন আসো 9 নাম্বার রুলস, আসো অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব তো বের করা শেখালাম, তাই না? ভার্বকে কেন, কোথায়, অ্যাডভার্ব বের করার মূল শর্ত কি, প্রথমে ভার্ব খোঁজো। হি স্যাং মানে সে গেয়ে, বের করলাম আমরা, সে গেয়েছিল। এখন দেখো কি গেয়েছিল, দ্য সংস অফ ইকুয়ালিটি, সাম্যের গান। তো এখানে লক্ষ্য করো, দ্য সংস অফ ইকুয়ালিটি, সাম্যের গান। তো এখানে আমরা যেটা খেয়াল করব, ভার্বটাকে কেন, কোথায় দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, প্রথমে আমরা সেই অ্যাডভার্বটা বেরও করব, করার পর তার সাথে অতিরিক্ত কিছু যুক্ত করে দিলেই সেটা অ্যাডভার্ব ফ্রেজ। দেখো হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি অল থ্রু হিজ লিটারেরি পিরিয়ড, তার পুরো সাহিত্য জীবন জুড়ে বা পুরো সাহিত্যকাল জুড়ে। দেখো সে কখন সাম্যের গান গেয়েছিল, প্রশ্ন করো তো ভার্বকে, কখন সাম্যের গান গেয়েছিল, কখন গেয়েছিল, অল থ্রু হিজ লিটারেরি
লিটারেরি পিরিয়ড, তার পুরো সাহিত্য কর্মের মানে সাহিত্য জীবনকালের সময়, পুরো সাহিত্য জীবন যতক্ষণ ছিল তখন। ঠিক আছে, এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ, মানে অ্যাডভার্বের সাথে আরো একটু কিছু যুক্ত করে দেওয়াটাকে অ্যাডভার্ব ফ্রেজ বলা হয়। ক্লিয়ার? এরপর আসো রুলস নাম্বার হচ্ছে 10 নাম্বার রুলসে কি পার্টিসিপলের একটা কনসেপ্ট। পার্টিসিপলের কনসেপ্টটা কি দেখো, পার্টিসিপলের কনসেপ্টটা আমরা খেয়াল করি। পার্টিসিপলের বিষয়টা মনে 3 প্রকার পার্টিসিপল এখানে লাগবে না, পার্টিসিপল লাগবে 2 প্রকার। দেখো পার্টিসিপল সাধারণত অ্যাডজেক্টিভের মতো কাজ করে। কার মতো কাজ করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভের জায়গায় বসে, দেখো পার্টিসিপল সাধারণত অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং অ্যাডজেক্টিভের জায়গায় বসে। দেখো প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল আমরা শিখবো। এখন প্রথমে খেয়াল করব কার মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো। কার জায়গায় বসে? অ্যাডজেক্টিভের জায়গায়। যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করে তো অ্যাডজেক্টিভের জায়গায় তো বসবে, তাই না? তো প্রেজেন্ট পার্টিসিপলটা দেখো ভার্বের আইএনজি, যেমন হচ্ছে প্লেইং, রিডিং, টিচিং। প্লেইং, রিডিং, টিচিং, প্লেইং, রিডিং, টিচিং এগুলো হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। প্লেইং, রিডিং, টিচিং এগুলোকে কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপল। তো খেয়াল গার্ল, আই স এ গুড গার্ল, এখানে খেয়াল করো তো গুড একটা অ্যাডজেক্টিভ কিনা, খেয়াল করো তো গুড এটা অ্যাডজেক্টিভ, তাই না? গুড যেহেতু যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে গুডের জায়গায় দেখো সেম একটা উদাহরণ 2 নম্বর, আই স এ ক্রাইং গার্ল। যে ক্রাইংটা কি? এটাও একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের জায়গায় যেহেতু বসেছে, যখন মনে রাখবা ভার্বের আইএনজি খাতায় লিখো সবাই, ভার্বের আইএনজি ফর্ম যখন অ্যাডজেক্টিভের জায়গায় বসে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। ভার্বের আইএনজি ফর্ম যখন অ্যাডজেক্টিভের জায়গায় বসে তখন সেটা কি প্রেজেন্ট পার্টিসিপল হয়। ভার্বের আইএনজি ফর্ম যদি অ্যাডজেক্টিভের জায়গায় বসে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। আবার খাতায় লিখো ভার্বের আইএনজি ফর্ম যদি অ্যাডজেক্টিভের জায়গায় বসে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। ভার্বের আইএনজি ফর্ম যদি অ্যাডজেক্টিভের জায়গায় বসে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। তাহলে এটা বুঝতে পারলা যে গুড একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের জায়গায় ভার্বের আইএনজি ফর্ম বসেছে, ক্রাইংটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল। বুঝতে পারলা যে যতগুলো ভার্বের আইএনজি আসে সেগুলো সাধারণত প্রেজেন্ট পার্টিসিপলই হয়ে থাকে। ওকে, এরপর আসো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলটা কি? পাস্ট পার্টিসিপলটা হচ্ছে ওই অ্যাডজেক্টিভের মতোই। বিষয়টা দেখো যে ভি3 ফর্ম, যেটা ভার্বের ভি3 ফর্মটা, তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন অ্যাডজেক্টিভের জায়গায় বসে তখন সেটাকে পাস্ট পার্টিসিপল বসে। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল বলে আর কি। দেখো দ্য গুড গার্ল ইজ মাই সিস্টার, তো দ্য সেন্ট গার্ল ইজ মাই সিস্টার। ঠিক আছে, দ্য সিন গার্ল ইজ মাই সিস্টার, দ্য সেন্ট গার্ল ইজ মাই সিস্টার। সেন্ট মানে হচ্ছে প্রেরিত, যে মেয়েটাকে পাঠানো হয়েছে। তো এটা পাস্ট পার্টিসিপল আর কি। যে মনে রাখবা যে ভার্বের ভি3টা, দেখো যে দ্য ব্রোকেন লেগ ইজ মাইন, দ্য ব্রোকেন লেগ, দ্য ব্রোকেন লেগ, ধরো দ্য ব্রোকেন লেগ, ব্রোকেন মানে ভাঙা পার্টি হয় আমার, ইজ মাইন। দেখো দ্য ব্রোকেন লেগ ইজ মাইন। তো এখানে খেয়াল করো এই যে দ্য ব্রোকেন, ব্রোকেনটা ভার্বের ভি3 না, ভাঙা। তো এই যে ব্রোকেন, এই ভি3টা অ্যাডজেক্টিভের জায়গায় বসেছে না। যে ধরো ব্রোকেনের যেটা, ধরো যে দা স্ট্রেট লেগ বা দা নাইস লেগ বা দা ব্ল্যাক লেগ ইজ মাইন। তো যখন এখানে আমি ধরো ব্ল্যাক বলতাম, তো ব্ল্যাকটা তো একটা অ্যাডজেক্টিভ ছিল এখানে, তাই না? তো এইটার জায়গায় একটা কি ভার্বের ভি3 বসেছে। তো ভার্বের ভি3 যখন অ্যাডজেক্টিভের জায়গায় বসে সেটা পাস্ট পার্টিসিপল। তাহলে কি হবে? দা গুড গার্ল, এখানে গুড গার্লের জায়গায় দা সিন গার্ল বসেছে, তাহলে এই সিনটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। এখানে দা ব্রোকেন লেগে ব্রোকেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই পর্যন্ত সবার কনসেপ্ট আশা করছি ক্লিয়ার। ওকে, সবাই আশা করছি এটা বুঝতে পেরেছো। এখন আমরা খেয়াল করব পরবর্তীতে, দেখো আমরা কিছু এক্সাম্পল সলভ করি। দেখো এখানে বলেছে কি যে পাস্ট পার্টিসিপল একটা এক্সাম্পল আছে যে দা ড্যাশ ম্যান কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তো এখানে লক্ষ্য করো দা ওরিড ম্যান, ওরি মানে হচ্ছে কি চিন্তা করা, পার্টিসিপল ব্যবহার করতে বলেছে যে তুমি এটা প্রেজেন্ট পার্টিসিপলও বলতে পারো, আবার তুমি এটা পাস্ট পার্টিসিপলও বলতে পারো। ঠিক আছে, এখানে প্রেজেন্ট পার্টিসিপলও বলতে পারো, পাস্ট পার্টিসিপল এখানে বসিয়েছে পাস্ট পার্টিসিপল। দ্য ওরিড ম্যান কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তো মূল কথা হচ্ছে ভার্বের ভি3 ফর্মটাই কি, ভার্বের ভি3 ফর্মটাই হচ্ছে তোমার এখানে মুখ্য বিষয়, যেটা পাস্ট পার্টিসিপল। ওকে, আর যখন তোমার প্রেজেন্ট পার্টিসিপল হবে তখন ভার্বের আইএনজি ফর্মটা হচ্ছে মুখ্য বিষয়। তো উই মাস্ট স্টপ, এখানে কাটিং উত্তর হয়েছে, উই মাস্ট স্টপ কাটিং ডাউন ট্রিজ আননেসেসারিলি। আমরা আমাদেরকে অবশ্যই মানে আননেসেসারিলি অপ্রয়োজনীয় ভাবে যে গাছ কাটাকে রোধ করতে হবে। তাহলে স্টপ, এখানে কাটিংটা, এই কাটিংটা হচ্ছে তোমার কি, কাটিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, মানে ভার্বের আইএনজি অ্যাডজেক্টিভ। এখন 11 নম্বর আসো যে ইউজ ডিটারমিনার্স। যদি ডিটারমিনার ব্যবহার করতে বলে তাহলে আমরা কি করব? যদি ডিটারমিনার ব্যবহার করতে বলে তাহলে আর্টিকেল এ এন্ড দি এর যে কোনো একটা বসাবো, আর্টিকেল এ এন্ড দি এর যে কোনো একটাকে আমরা বসাবো। খেয়াল করো
এটা আর্টিকেলের ব্যবহার, ডিটারমিনারে বসতে পারে, আবার ডিটারমিনারে ডেমনস্ট্রেটিভ গুলো বসতে পারে, আবার ডিটারমিনারে আসো আরো কিছু ব্যবহার শেখাই, নিচে আছে দেখো কোয়ান্টিফায়ার্স গুলো যে আছে, যেমন হচ্ছে 1 2 3 4, মেনি, মাস, সাম, সেভারেল, এ লট, এ লিটল, এগুলো বেসিক্যালি ডিটারমিনার, ওগুলোও ডিটারমিনার, এগুলোও ডিটারমিনার, ঠিক আছে। স্পেসিফিক ডিটারমিনার আর জেনারেল ডিটারমিনারের মধ্যে একটা বিষয় থাকে, এগুলো ডিটারমিনার, ঠিক আছে। 1 2 3 4, মেনি, মাস, এগুলো ডিটারমিনার। কোয়ান্টিফায়ারও বলা হয়, কোশ্চেনে যদি বলে যে ইউজ কোয়ান্টিফায়ার, তো 1 2 3 4, মেনি, মাস, সাম, এগুলো তুমি বসাতে পারো। যেমন আই হ্যাভ মাস মানি, এখানে মাসটা হচ্ছে একটা কি কোয়ান্টিফায়ার বা ডিটারমিনার, ওকে। তো এখানে ওই যে ডেমনস্ট্রেটিভ গুলো কোনটা, দিস, দ্যাট, দেস এবং দোস, এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। তো কাছের জিনিসের ক্ষেত্রে হচ্ছে দিস এবং দেস ব্যবহার করা হয়, দূরের জিনিসের ক্ষেত্রে দ্যাট এবং দোস ব্যবহার করতে হয়, ঠিক আছে। দিস হচ্ছে সিঙ্গুলার আর দেস হচ্ছে দিসের প্লুরাল, দ্যাট হচ্ছে সিঙ্গুলার আর দোস হচ্ছে প্লুরাল। আশা করছি যে এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো আমরা পরবর্তীতে চলে যাই। আরেকটা বিষয় হচ্ছে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব, আমরা এখন বোর্ড কোশ্চেন সলভ করব। তোমরা যারা আছো বোর্ড কোশ্চেন সলভেও আমার সাথে থাকবা, আশা করছি যে তোমরা এটা হেল্প হবে তোমাদের। তোমরা যারা আছো শেষ পর্যন্ত থাকো। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, সবার প্রথম পৃষ্ঠাটায় আমি তোমাদেরকে নিয়ে যাব, সবার প্রথম পৃষ্ঠাটায় এইচএসসি ইংলিশের একটা ফুল কোর্স, আমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার পড়ানো হবে, সেকেন্ড পেপারও পড়ানো হবে। ফেসবুক সিক্রেট গ্রুপে ক্লাসগুলো লাইভ হবে এবং ক্লাসটা লাইভ হওয়ার পর রেকর্ডেড থাকবে, ঠিক আছে, রেকর্ডেড থাকবে। তুমি আজীবন ক্লাসগুলো দেখতে পারবা, কোনো সমস্যা হবে না। ক্লাস টাইমটা কখন হবে, রাত 9টা অথবা রাত 10টা, ঠিক আছে, রাত 9টা বা 10টা। এখন কথা হচ্ছে রাত 9টা যদি তুমি করতে না পারো তাহলে কি পরে দেখতে পারবে না, শিওর তুমি পরে। কোর্স ফিটা কত, আমাদের রেগুলার কোর্স ফি কিন্তু অনেক বেশি, 1650। আমরা এখন 510 টাকায় ভর্তি করাচ্ছি। এইচএসসি 24-25 ব্যাচে যে কোনো স্টুডেন্ট ভর্তি হতে পারবে। যাদের আর্থিক সমস্যা থাকবে তারা 410 টাকায় ভর্তি হতে পারবে, কোনো কথা বলতে হবে না। যদি তোমার আর্থিক সমস্যা থাকে তুমি 410 টাকা দিয়ে সুন্দর করে ভর্তি হবা, যাদের সমস্যা থাকবে না তারা 510 টাকা, ঠিক আছে। এইটা হচ্ছে বিষয়। আর ভর্তি হতে কি করতে হবে, 01707442501 এই নাম্বারে তুমি বিকাশ অথবা নগদে টাকা পাঠিয়ে যে নাম্বার থেকে টাকা পাঠাবা সেই নাম্বারটা আমাদেরকে জানাবা। আর হোয়াটসঅ্যাপে তুমি বিস্তারিত ভর্তি সম্পর্কে জানতে পারো, কল দিতে পারো, আমাকে যে কোনো ভাবে জানতে পারো। এখন চলো আমরা বোর্ড কোশ্চেন সলভ করতে যাব। আর ক্লাস কিন্তু প্রতিদিন রাত 10টায় যে ক্লাসটা হয়, সেই ক্লাসটা কিন্তু প্রতিদিন রাত 10টা, ক্লাস কিন্তু রাত 10টায় অবশ্যই অবশ্যই হবে। কারণ রাত 10টার ক্লাসের সাথে কিন্তু কোনো মানে এটার কোনো সম্পর্ক নেই। আমরা 2 নাম্বার বোর্ড কোশ্চেনটা সলভ করব। দেখো 2 নাম্বার বোর্ড কোশ্চেনটা এখানে বলেছে আর্সেনিক সম্পর্কে বোর্ড কোশ্চেনটা এসেছে। একটু বোর্ড কোশ্চেনের সময় একটু তোমাদের দেখাটা একটু একটু মানে তুলনামূলকভাবে ছোট লেখা দেখা যাবে, কারণ বোর্ড কোশ্চেন গুলো এত বড় করে দিলে মানে ফরম্যাট গুলো খুব ভালো হয় না, তখন আসলে অনেক কিছু বোঝা যায় না, ঠিক আছে। মানে এখানে মূল বিষয়টা তো হচ্ছে আমাদেরকে ফরম্যাট গুলো খুব সুন্দর করে ধরাটাই আসলে মুখ্য বিষয়, ঠিক আছে। তো এই কারণে আর কি বোর্ড কোশ্চেন সলভ করানোর সময় একটু ছোট হবে, এটা একটা বিষয় একটু খেয়াল রাখবা। তো দেখো আমরা 1 নাম্বারটা দেখি। আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। তো সাবস্টেন্স মানে হচ্ছে উপাদান, আর্সেনিক হচ্ছে একটা ড্যাশ সাবস্টেন্স, আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। তো এটা আরেকটু আমি যদি জুম করে নেই, এইখানে দেখো 2 নাম্বারটা একটু জুম করে নেই, দেখো ওকে। তো আর্সেনিক একটা কেমন সাবস্টেন্স, তো দেখো বলেছে কি প্রিমোডিফাই দা নাউন। প্রিমোডিফাই দা নাউন যদি বলা থাকে তাহলে কি করতে হবে, উত্তর হবে কি একটা অ্যাডজেক্টিভ, তাই না। তাহলে অ্যাডজেক্টিভ বের করার উপায় কি, নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করো, আর্সেনিক একটা কেমন উপাদান বলো তো, তোমরাই বলো, আর্সেনিক একটা কেমন উপাদান, ভালো উপাদান, আর্সেনিক একটা কি ক্ষতিকর উপাদান না, আর্সেনিক একটা কি ক্ষতিকর উপাদান কিনা, রাইট, বলো তো আর্সেনিক একটা ক্ষতিকর উপাদান কিনা, বলো আর্সেনিক একটা কি হার্মফুল উপাদান, তাই না। তো হার্মফুল সাবস্টেন্স, এই যে এখানে উত্তর আছে যে আর্সেনিক একটা কি হার্মফুল হার্মফুল সাবস্টেন্স, আর্সেনিক ইজ এ হার্মফুল সাবস্টেন্স, ওকে। তো আর্সেনিক একটা ক্ষতিকর উপাদান। তারপরে তুমি বলতে পারো যে এই যে ডেঞ্জারাস সাবস্টেন্স, বলেছে যে আর্সেনিক ইজ এ ডেঞ্জারাস সাবস্টেন্স, এটাও কিন্তু কারেক্ট। তারপরে আবার তুমি যদি চাও তুমি বলতে পারো আর্সেনিক ইজ এ পয়জনাস সাবস্টেন্স, পয়জনাস মানে হচ্ছে যেটা আর কি পয়জন সংক্রান্ত, এটাও কিন্তু কারেক্ট, উত্তরই কারেক্ট। আরো যদি উত্তর তুমি সিলেক্ট করো সেই উত্তরগুলো কারেক্ট হবে, সেই উত্তরগুলো ভুল হবে না, ঠিক আছে। সেই উত্তরগুলো যদি দাও তাহলে ক্ষতিকারক, হ্যাঁ হার্মফুল বলেছে, পুষ্পিতা বিরাজ উত্তর দিয়েছে, সকলের উত্তরই ঠিক হয়েছে। এরপর আসো বি নাম্বার, ইট ইজ
ইট ইজ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। দেখো বি নাম্বারটা। তো ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, আমি কি শিখালাম কিছুক্ষণ আগে? ইন্টেন্সিফায়ার মানে কি? সো অথবা কি হবে? ইন্টেন্সিফায়ার মানে সো অথবা ভেরি। তাহলে উত্তর এখানে কি হবে? ইট ইজ সো ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, রাইট? সো বেশিরভাগ ক্ষেত্রে উত্তর করবা ইট ইজ সো ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। তাহলে বি নাম্বারটা ইন্টেন্সিফায়ার মানে কি? জোর দিচ্ছে। তো এটা খুবই ক্ষতিকর। কিসের জন্য? মানুষের স্বাস্থ্যের জন্য, মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাহলে এখানে সো অথবা ভেরি কারেক্ট উত্তর। আমার উত্তরে ভেরি দেওয়া থাকলো, সো এখানে বেশি উত্তর কারেক্ট, ভেরিও কারেক্ট, মানে ভুল না। অর্থের দিক থেকে আমি আর কি কম বেশি বলি, তো এটা ভুল না। তাহলে বি নাম্বারটা সো কেন হলো বুঝতে পারলাম। এরপর আসো আমি একটু সি নাম্বারটায় তোমাদেরকে নিয়ে যাই। সি নাম্বারটা কি বলেছে দেখো, সি নাম্বারটায় খেয়াল করো যে ইউজ এ ডেমনস্ট্রেটিভ। তাহলে দিস সাব ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। এখন দেখো ডেমনস্ট্রেটিভ মানে কি? দিস অথবা এই কিছুক্ষণ আগে পড়ালাম, দিস অথবা দ্যাট, আর দেশ অথবা তোস। এখন কথা হচ্ছে এখানে কেন দিস বসালাম, কেন বাকিগুলো বসালাম না? ঠিক আছে, এগুলো কিন্তু খুব ফ্রুটফুল পড়ানো। দেখো কেন দিস বসালাম, কেন বাকিগুলো। প্রথম বিষয় খেয়াল করো, এখানে দিস বসানোর প্রথম যে কারণ, এখানে দেখো প্যাসেজ গুলো সব সিঙ্গুল মানে প্রেজেন্ট টেন্সে আছে। তো প্রেজেন্ট টেন্সে থাকলে সাধারণত প্যাসেজে দিস অথবা দেশ বসাতে হয়। তাহলে প্রথম দ্যাট এবং দোস আমি কেটে দিব, দিস অথবা দেশ কারেক্ট উত্তর। এখন কথা হচ্ছে এটা সাবস্টেন্সটা সিঙ্গুলার, ঠিক আছে, এটা প্লুরাল না, এটা উপাদান বলা আছে, জাস্ট একটা আর্সেনিক একটা সিঙ্গুলার উপাদান। তো দ্যাটস হোয়াই দেশ বসবে না, কারণ দেশ প্লুরাল। আর দিস হচ্ছে সিঙ্গুলার, এই কারণে আমি সহজে এখানে দিস বসালাম। বুঝতে পারলা তোমরা? দিস সাবস্টেন্স, দিস সাবস্টেন্স কি হবে? ইজ ফাউন্ড মানে খুঁজে পাওয়া গিয়েছিল ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল, মানে টিউবওয়েলের পানিতে। ঠিক আছে, ইন মানে হচ্ছে তে, আর দা ওয়াটার মানে হচ্ছে পানিতে। ওকে, তারপরে দেয়ার আর কি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি, আমি এগুলো মুছে দেই। দেয়ার আর ডি নাম্বারটা খেয়াল করো, ডি নাম্বারটা একটু খেয়াল করো। বলেছে কি ডি নাম্বারে দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন কান্ট্রি। তো ডি আর ই খেয়াল করো, প্রথমে ডি নাম্বার বলেছে কোয়ান্টিফায়ার টু প্রিমোডিফাই দা নাউন। এখানে দেখো ভিলেজেস মানে কি? এটা অনেকগুলো গ্রাম আছে, নিঃসন্দেহে এখানে যে কোয়ান্টিফায়ারটা বসাতে হবে এখানে সেটা প্লুরাল কোয়ান্টিফায়ার বসাতে হবে, কারণ অনেক ভিলেজ। তো এখানে মেনি বসতে পারে, বা দেয়ার আর মেনি ভিলেজেস বসতে পারে, এই যে এখানে সাম ভিলেজেস বসতে পারে, ঠিক আছে, সামও বসতে পারে, বা সেভারেলও বসতে পারে, ঠিক আছে, সেভারেলও বসতে পারে। দেয়ার আর মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি। কেন এখন মেনি? উপরে পড়ালাম না যে কোয়ান্টিফায়ার্স হিসাবে কি মেনি, মাস, সেভারেল, তারপরে এ লট অফ নিউমারাসও এখানে আছে, সেটাও বসতে পারে। বাট মেনি, মাস, এ লট অফ বসাতে পারো তুমি, এ লট অফ ভিলেজেস বা মেনি ভিলেজেস ইন। এখন বলেছে ইউজ পসেসিভ। এখন লক্ষ্য করো তো, এই যে কাদের দেশে, এখানে আগে খেয়াল করো তো, দেয়ার আর মেনি ভিলেজেস, এখানে আমাদের দেশের কথা বলা হচ্ছে না? আমাদের দেশের কথা। তো এখানে আওয়ার কারেক্ট উত্তর হবে এখানে নিঃসন্দেহে, ঠিক আছে, আওয়ার কারেক্ট উত্তর হবে পসেসিভ। তো তারপরে দেখো মোস্ট অফ আওয়ার, আমরা এফ নাম্বারে দেখি যে মোস্ট অফ আওয়ার খেয়াল করো, বলেছে যে মোস্ট অফ আওয়ার ড্যাশ প্রিমোডিফাই দা নাউন। তাহলে এখানে কি হবে? অ্যাডজেক্টিভ, তাই না? এখানে কি বসাতে হবে? অ্যাডজেক্টিভ বসাতে হবে না? খেয়াল করো তো যে এফ নাম্বারটায় মোস্ট অফ পাওয়ার, আমি একটু জুম আর একটু কমিয়ে দেই তাহলে একটু ভালোই দেখা যাক, মানে ছোট হলেও যেন। মোস্ট অফ পাওয়ার, দেখো মোস্ট অফ পাওয়ার ড্যাশ পিপল। দেখো এখানে ড্যাশ পিপল বলতে কি, যে এখানে যেহেতু ভিলেজার্স নিয়ে আগে কথা হলো না, ভিলেজের পিপলের নিয়ে কথা হলো না, ভিলেজের গ্রাম নিয়ে কথা হলো না, তাহলে এখানে ভিলেজ পিপলটাই কারেক্ট উত্তর। ঠিক আছে, মোস্ট অফ পাওয়ার ভিলেজ পিপল, এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো ভিলেজ পিপল, ভিলেজ বসালে এটাও একটা অ্যাডজেক্টিভের মতোই কাজ, অ্যাডজেক্টিভ টু দা প্রিমোডি, যে গ্রাম্য মানুষ মানে গ্রামের মানুষ, গ্রাম্য মানুষ অর্থে এখানে ভিলেজটা অ্যাডজেক্টিভ হিসাবে তোমার কাজ করবে। তো মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল এখানে ভিলেজ বসালা, ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। অ্যাজ এ রেজাল্ট, ফলে, অ্যাজ এ রেজাল্ট মানে মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকেই, আর সাফারিং ফ্রম মানে ভোগে, আর্সেনিক প্রবলেমস, আর্সেনিক সমস্যায়। দিস প্রবলেমস এই সমস্যাগুলো, এই সমস্যা ইজ, এখানে বলেছে প্রিমোডিফাই দা ভার্ব, এখানে ভার্বের আগে একটা অ্যাডভার্ব বসাতে হবে। প্রিমোডিফাই দা ভার্ব বা পোস্ট মডিফাই দা ভার্ব বলতে এখানে একটা অ্যাডভার্ব বসাতে, ভার্বকে কে মডিফাই করতে পারে? অ্যাডভার্ব। তাহলে দিস প্রবলেম ইজ
ফাউন্ড ইন দ্য নর্থ বেঙ্গল, ইন দ্য নর্থ বেঙ্গল। খেয়াল করো, ইন দ্য নর্থ বেঙ্গল, দিস প্রবলেম ইজ ফাউন্ড ইন দ্য নর্থ বেঙ্গল। লক্ষ্য করো এখানে দিস প্রবলেম ইজ ফাউন্ড ইন দ্য নর্থ বেঙ্গল। তা এখানে কি বলেছে যে তোমাকে পোস্ট মডিফাই, প্রি মডিফাই দ্য নাউন। তো এখানে তুমি সাধারণত ব্যবহার করতে পারো যে এই সমস্যাটা সাধারণত উত্তরবঙ্গে বেশি দেখা যায়, ঠিক আছে। তো এখানে যে বেসিকলি বা জেনারেলি, ঠিক আছে, জেনারেলি তুমি লিখলা যে দিস প্রবলেম ইজ জেনারেলি ফাউন্ড ইন দ্য নর্থ বেঙ্গল। ক্লিয়ার? এটা আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পরবর্তী নাম্বার যাব, উই শুড টেক প্রপার মেজার্স। আমাদের কি করা, প্রপার পদক্ষেপ নেওয়া উচিত। দেখো উই শুড টেক প্রপার মেজার্স বলেছে কি, পোস্ট মডিফাই দা ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। এই ভার্বটাকে মডিফাই করে, দেখো এই যে টেক ভার্বটাকে মডিফাই করবে আমাদেরকে একটা, দেখো আমাদের প্রপার স্টেপ কেন নেওয়া উচিত, দেখো তো কেন নেওয়া উচিত, এখানে আমাদেরকে প্রপার স্টেপ কেন নেওয়া উচিত এই সমস্যাটা থেকে মুক্তি পেতে, এটা বলা যেতে পারে, বা আমাদের দেশের মানুষকে সেভ করতে, বা ভিলেজ পিপলকে সেভ করতে, ঠিক আছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি, যে টু সেভ ভিলেজ পিপল, টু সেভ ভিলেজ পিপল, ঠিক আছে, টু সেভ ভিলেজ পিপল। তো এটা লিখতে পারি, অথবা কি করতে পারি যে টু 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 ডিক্রিজ টু ডিক্রিজ টু টু ডিক্রিজ টু ডিক্রিজ দিস প্রবলেম, মানে এই সমস্যাটা কমিয়ে আনতে। এগুলো বলতে পারি কিনা বলো তো, দেখো টু ডিক্রিজ দিস প্রবলেম, এটা বলতে পারি না। তাহলে এখানে মূল বিষয় যেটা খেয়াল করবা, যে মূল বিষয় যেটা আমাদেরকে খেয়াল করতে হবে, এখানে প্রথমে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব বেস ফর্ম, তার সাথে অতিরিক্ত কথা। দেখো এখানে উত্তর একটা উত্তরও দেখায় দেয়। এখানে উত্তর কি বলেছে, যে টু গেট রিড অফ দিস প্রবলেম, এই সমস্যাটাকে মুক্তি পেতে। দেখো টু গেট, এটা গেট কিন্তু একটা ইনফিনিটিভ হয়েছে, যে টু গেট রিড অফ দিস প্রবলেম, আরো যে অতিরিক্ত অংশ, যে টু পিউরিফাই মানে হচ্ছে পানিটাকে পবিত্র করা, ঠিক আছে, টু পিউরিফাই। এরপরে পিউরিফাই দ্য ড্রিঙ্কিং ওয়াটার, এই যে দ্য ড্রিঙ্কিং ওয়াটার, এই যে অতিরিক্ত অংশটা, এইটাকে বলা হয় তোমার কি, ইনফিনিটিভ ফ্রেজ। বুঝতে পারলা সবাই? সবাই বুঝতে পেরেছো কিনা একটু বলো। ওকে, এবার দেখো আমরা জি নাম্বারটা ক্লিয়ার, এইচ নাম্বারটাও ক্লিয়ার। আমরা আই নাম্বার, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েল, যে গভর্নমেন্ট কি করছে, চেষ্টা করছে টিউবওয়েলটাকে মার্ক করতে। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েল, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক, having arsenic, use a participle to post modify the verb read. People should be refrain from drinking water of dash। যাই হোক, আমরা আই নাম্বারটা সলভ করব। এখানে বলেছে দেখো পেইন্টিং উইথটা এখানে খেয়াল করবা। দেখো গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক, পেইন্টিং উইথ রেড, এখানে কালারিং উইথ রেড বলতে পারতা তুমি, কালারিং রেড, আর হ্যাভিং আর্সেনিক কালার্ড বলতে পারতা তুমি, যে কালার্ড যে ভার্ব, বা মার্কড, MARKED, মার্কিং বলতে পারো, বা মার্কডও বলতে পারো, ঠিক আছে। কোন পার্টিসিপল ব্যবহার করতে হবে সেটা বলে নাই, যে মার্কিং রেড, ঠিক আছে, মার্কিং উইথ রেড, বা কালারিং উইথ, পেইন্টিং উইথ রেড, বা মার্কিং উইথ রেড, বা মার্কড উইথ রেড, এভাবে তুমি বলতে পারতা এখানে, ঠিক আছে, যেটা এখানে উত্তর হতে পারতো পার্টিসিপল। ওকে, তারপরে বলেছে যে পিপল শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ইউজ ডেমনস্ট্রেটিভ টু, এখানে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে, মানে যে দিস দ্যাট দিস দোস। তো এখন দেখো তো টিউবওয়েলস, অনেকগুলো টিউবওয়েলের কথা বলা হয়েছে। এখন উপরে তুমি দিস বসিয়েছিলা, এখানে কিন্তু দিস আর হবে না, দিসের প্লুরালটা কি, দেশ না। এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সের প্যাসেজ, তাহলে প্লুরাল বসাতে হবে, অফ দেশ টিউবওয়েলস হবে। ক্লিয়ার? সেটা বুঝতে পেরেছো, যে পিপল শুড বি রিফ্রেইন ফ্রম মানে বিরত থাকা উচিত ড্রিঙ্কিং ওয়াটার অফ দিস টিউবওয়েলস। ক্লিয়ার? আদারওয়াইজ দে উইল সাফার ফ্রম আর্সেনিকোসিস একটা রোগে সাফার ফ্রম মানে হচ্ছে ভুগবে তারা। বুঝতে পারলা তোমরা? এটা খুব সহজে আমি ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝালাম, যারা এতক্ষণ ছিলা তারা কিন্তু এটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আরেকটা আমি তোমাদেরকে প্যাসেজ বোঝাবো, ঠিক আছে। আরেকটা প্যাসেজ দেখো, টেকিং ফুড ইজ এসেনশিয়াল, মানে খাদ্য গ্রহণটা হচ্ছে কি, টেকিং ফুড ইজ এসেনশিয়াল, খাদ্য গ্রহণটা হচ্ছে প্রয়োজনীয়। টেকিং ফুড ইজ এসেনশিয়াল, খাদ্য গ্রহণ হচ্ছে প্রয়োজনীয়। তাহলে দেখো পরবর্তীতে বলেছে উই টেক ফুড, আমরা কেন খাবার খাই বলতো, উই টেক ফুড আমরা কেন খাবার খাই, টু গেট এনার্জি পেতে, টু গেট
টু গেট এটা ইনফিনিটিভ, পেতে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলেছে। আরো কিছু ব্যবহার করি, উই টেক ফুড, গেট এনার্জি, তাই না? দেখো তো, উই টেক ফুড টু গেট এনার্জি, আমরা খাবার খাই বা আমরা খাবার নেই টু গেট এনার্জি পেতে, ঠিক আছে? আমরা খাবার খাই বা আমরা খাবার নেই এনার্জি পেতে, তাই না? এটা কিন্তু হয়ে গেল। তারপর দেখো, উই ক্যান নট সার্ভাইভ অন দ্য আর্থ, আমরা পৃথিবীতে বাঁচতে পারবো না, আমাদের অস্তিত্ব থাকবে না, ইফ উই ডু নট টেক ফুড, আমরা যদি খাবার না নেই। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে বলেছে কি, ইউজ এ কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন ফ্রেজ। দেখো এই যে লিভিং বিংস নিড টু, এই যে লিভিং বিংস কে আগে মডিফাই করতে বলেছে। মডিফাই এটা যদি তুমি নাও বোঝো, এখানে একটা তোমাকে কোয়ান্টিফায়ার্স ব্যবহার করতে বলে, যে এখানে বলেছে এই প্রকৃতপক্ষে লিভিং বিংস নিড টু টেক ফুড, মানে এখানে দেখো সব মানুষের প্রয়োজন টু টেক ফুড, খাবার নেওয়া। এখানে অল হবে একটা কোয়ান্টিফায়ার, বা অল বা মেনি, ঠিক আছে? মেনি বা অনেক বা অল ব্যবহার করাটা ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। অল লিভিং বিংস নিড টু টেক ফুড, ঠিক আছে? অল লিভিং বিংস নিড টু টেক ফুডস। তারপরে আসো পরবর্তী নাম্বারে আমরা যাব, যে বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এটা দুঃখের বিষয় যে দেখো ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, দেখো ড্যাশ ফুড ইজ বিং অ্যাডাল্ট্রেট, দেখো এইখানে কি বসবে, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, এখানে একটা নাউন বসাতে হবে, এখানে একটা নাউন বসাতে হবে। তাহলে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ যদি বলে যে but it is a matter of great regret that dash food is being adulterated। এখন লক্ষ্য করো, use a noun adjective to pre-possessive to, আচ্ছা এখানে একটা প্রি-পসেসিভ বসাতে হবে আর কি এই নাউনটাকে। দেখো তাহলে এখানে আওয়ার আসলে কারেক্ট উত্তর, তাহলে বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট আওয়ার ফুড ইজ বিং অ্যাডাল্টারেটেড, ঠিক আছে? তারপর ডি নাম্বার আসো, বলেছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য অ্যাডভার্ব মডিফাইং দ্য নাউন। তো এখন এখানে বলেছে ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে, এত এগুলো না পড়ার অনুরোধ থাকবে তোমাদের, বুঝবা না, এলোমেলো লেগে যাবে। এখন ডি নাম্বারটা আমরা সহজে একটু সলভ করি। বলেছে তোমরা সহজে আসো যে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তাহলে দেখো ড্যাশ অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং, লক্ষ্য করো ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য অ্যাডভার্ব উইথ, এখানে ড্যাশ অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং, ইন্টেন্সিফায়ার না, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য অ্যাডভার্ব, এখানে লিখতে ভুল করেছে, এখানে বলেছে প্রিমডিফাই দ্য নাউন হইতো আসলে, ঠিক আছে? এখানে প্রিমডিফাই দ্য নাউন, এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে আর কি, ফুড বসবে, ফুড, ঠিক আছে? ফুড অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং, ফুড অ্যাডাল্টারেশন হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। ইউজ এ কি বলেছে, ইউজ এ ডিটারমিনার, দেখো ইউজ এ ডিটারমিনার, তো এখানে লক্ষ্য করো যে এ ফুড অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং, এইখানে যে কোশ্চেন যে টাইপ করেছে আমাদের, ও আর কি এখানে ঝামেলা করেছে। এখানে আর কি হইতো কি জানো, যে এই জায়গাটায় হবে তোমার ইউজ এ ডিটারমিনার টু প্রিমডিফাই দা যে অ্যালার্মিংলি, তো এখানে একটা যে ফুড অ্যাডাল্টারেশন উপরে ফুড হবে, এই ইন্টেন্সিফায়ারটা আসলে নিচে হবে, ঠিক আছে? ইন্টেন্সিফায়ারটা এইখানে নিচের গ্যাপে হইতো। Food adulteration increasing so alarmingly that we cannot stop it, that we cannot, এখানে সো উত্তরটা কারেক্ট উত্তর হইতো, ঠিক আছে? তো তারপরে দেখো পরবর্তীতে বলেছে যে ড্যাশ ডিটারমাইন্ড ডিসঅনেস্ট বিজনেসম্যান, দেখো এখানে ইউজ ডিটারমিনার টু প্রিমডিফাই দ্য নাউন, এখানে ডিটারমিনার ব্যবহার হতো, তো ডিসঅনেস্ট বিজনেসম্যান প্লুরাল যেহেতু আছে, তাহলে এখানে মেনি হবে, যে মেনি ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ ড্যাশ কেমিক্যালস। তো এখানে দেখো প্রিমডিফাই দ্য নাউন, তো এখানে কেমিক্যালস কে মডিফাই করো, হার্মফুল কারেক্ট উত্তর হতে পারে, হার্মফুল কেমিক্যালস ইন ফুড এন্ড ফ্রুটস টু মেক ইলিগাল এন্ড কুইক মানি, এটাকে ইলিগাল করে এবং কুইক মানি, দ্রুত টাকা আয় হয় আর কি। তো বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট, তারা কি দে ডু নট থিঙ্ক অ্যাবাউট ড্যাশ হেলথ, দেখো ইউজ এ পসেসিভ, দেয়ার হেলথ বা আওয়ার হেলথ, এখানে ভেরি অ্যাপ্রোপ্রিয়েট, আওয়ার দিলে কি আমাদের স্বাস্থ্য সম্পর্কে তারা কি করে না, চিন্তা করে না, ঠিক আছে? আওয়ার হেলথ পসেসিভ। তারপরে খেয়াল করো, আমরা পরবর্তীতে যাই, বলেছে কি যে পরবর্তীতে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডাল্টারেটেড ফুড ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, পিপল গেট সিক, they are often attacked with different fatal diseases। তো এখানে দেখো টেকিং অ্যাডাল্টারেটেড ফুড বা ইটিং অ্যাডাল্টারেটেড ফুড, এই যে কনজিউমিং অ্যাডাল্টারেটেড ফুড, এখানে কিন্তু বলা আছে উত্তর টেকিং অ্যাডাল্টারেটেড ফুড, মানে
দূষিত খাবার নিয়ে বা ইটিং অ্যাডাল্টেটেড দূষিত খাবার খেয়ে পিপল গেট সিক, মানে মানুষ হচ্ছে সিক, দুর্বল হয়ে পড়ছে বা অসুস্থ হয়ে পড়ছে। দে আর অফেন অ্যাটাকড উইথ ডিফারেন্ট ফ্যাটাল ডিজিজ, তারা প্রায় কি অ্যাটাকড হচ্ছে বিভিন্ন মারাত্মক রোগের সাথে। সো যে নাম্বার দেখো, ইউজ এ জিরান, ফুড সেফটি ইজ এ মাস্ট টুডে। ফুড সেফটিটা হচ্ছে অবশ্যই প্রয়োজনীয় বর্তমান সময়ে। তো জিরান, তাহলে এনশিওরিং বা এনশিওরিং বা মেইনটেনিং ফুড সেফটি, এনশিওর করা, নিশ্চিত করা, ফুড সেফটিটা নিশ্চিত করা হচ্ছে কি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কি এনশিওরিং ফুড সেফটি কারেক্ট উত্তর। ঠিক আছে, এখানে কোশ্চেন টাইপের ভুলের কারণে আর কি একটু এলোমেলো হয়েছে, এটা আমি কারেকশন করে দিয়েছি আর কি, কোনো সমস্যা হবে না। তো এইভাবে যদি আমি তোমাদেরকে যেইভাবে কোশ্চেন গুলো সলভ করালাম, বুঝাই দিলাম কি বসাতে হবে, কেন বসাতে হবে, রুলস পড়ালাম, 1 ঘন্টার মধ্যে একটা টপিকে সুন্দর করে সলভ করাই দিলাম, এভাবে করে যদি তোমাদেরকে পড়ানো যায় তবেই তোমরা দেখবা যে ইংলিশ গ্রামারের প্রতিটা টপিকে ভালো করবা। প্রতিটা স্টুডেন্টে আসলে এইচএসসি ইংলিশটা ভালো করা উচিত, প্রতিটা স্টুডেন্টই ভালো করতে পারতো, বাট আসলে সঠিকভাবে না শেখানোর কারণে স্টুডেন্টরা ভালো করতে পারছে না। ঠিক আছে, তো আমি যেভাবে তোমাদেরকে শেখাচ্ছি, যদি তোমরা আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা চাইলে, তোমরা যদি চাও তাহলে আমার এইচএসসি ইংলিশের যে ফুল কোর্সটা আছে সেটাই তোমরা ভর্তি হয়ে যেতে পারো। সবগুলো পড়ানো হবে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, মাত্র 510 টাকায়। ঠিক আছে, 510 টাকায় পড়ানো হবে ইংলিশ ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ ক্লাস হবে এবং ক্লাসটা রেকর্ডেডও থাকবে। ঠিক আছে, ক্লাস টাইম হবে রাত 9টা থেকে 10টা বা 10টা থেকে 11টা, যে কোনো একটা, 10টায় বা 9টায়। রেগুলার ফি আমাদের 1650 টাকা, বাট আমরা মাত্র 510 টাকা নিচ্ছি। যাদের আর্থিক সমস্যা আছে তারা 410 টাকায় ভর্তি হয়ে যাবা। ঠিক আছে, আমাদের হেল্পলাইন এইটা 01707442501, এই নাম্বারে কল দিয়ে সুন্দর করে তোমরা ভর্তি হয়ে যাবা। যে নাম্বার থেকে টাকা পাঠাবা সেই নাম্বারটা পুরোটা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে পাঠাই দিবা, অথবা আমার নাম্বারে কল দিয়ে জানালেও হবে। ঠিক আছে, আগামীকালও রাত 10টার সময় ক্লাস হবে। ক্লাসটা হচ্ছে কোথায়? ইংলিশ সিকার্স রেজবি রহমান পেজে, ইংলিশ সিকার্স। ঠিক আছে, ইংলিশ সিকার্স, এটা মাথায় রাখবা, ইংলিশ সিকার্স, এইভাবে ইংলিশ সিকার্স রেজবি রহমান ওইভাবে সার্চ করলে পেয়ে যাবা। ঠিক আছে, ইংলিশ সিকার্স রেজবি রহমান পেজে ক্লাসগুলো রেকর্ড থাকছে। এসএসসি শিক্ষার্থীদের জন্য প্রতিদিনই ক্লাস হবে, ফ্রিতেই ক্লাসগুলো হচ্ছে, তোমরা চাইলে সেই ক্লাসগুলো করতে পারো। আর কোর্সে ভর্তি হলে আরো কিছু বেটার সার্ভিস পাবা আশা রাখছি। এই হচ্ছে বিষয়। ওকে, তো ধন্যবাদ সকলকে আজকের ক্লাসে থাকার জন্য। আগামীকাল আবার একটা নতুন টপিকের উপর ইনশাআল্লাহ ক্লাস হবে, সেই ক্লাসটাতেও সবাই যুক্ত থাকবে আশা করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ক্লাসের সাথে যুক্ত থাকার জন্য। আর যারা এতক্ষণ থেকে ছিলা তাদেরকে অনেক ধন্যবাদ। আমার সাথে মোকসেদুল ছিল, পুষ্পিতা ছিল, বিরাজ পাল ছিল, আমার সাথে সুস্মিতা ঘোষ ছিল, আমাদের সাথে আরো অনেকে ছিল, সবার নাম আমি বলতে পারছি না, আয়েশা বিনতে সিদ্দিক ছিল, অনেকে। সকলকেই ধন্যবাদ আমাদের সাথে থাকার কারণে। আর আগামীকাল আবার নতুন একটা ক্লাসে সকলের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে।